তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6 এবং একটা নতুন চ্যাপ্টার আমরা দেখবো, সেটা হচ্ছে ফ্রিকশন। সো হোয়াট ইজ ফ্রিকশন? ফ্রিকশনটা হচ্ছে যে আমরা আগে দেখি যে when one surface slides or tends to slide over another surface, যখন একটা সমতল অন্য আরেকটা সমতলের উপর দিয়ে স্লাইড করে অথবা স্লাইড করতে চেষ্টা করে ডিউ টু সাম অ্যাপ্লাইড ফোর্স। কি অ্যাপ্লাইড ফোর্সের কারণে যখন মুভ করতে চেষ্টা করে। আচ্ছা, the contact surface exerts some force in the opposite direction of the applied force. Contact surface কি করে? অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে কিছু ফোর্স অ্যাপ্লাই করে। এক্সার্ট শব্দের অর্থ হচ্ছে ফোর্স দেওয়া বা ফোর্স প্রয়োগ করা, বল প্রয়োগ করা আর কি, ঠিক আছে? সো কন্ট্যাক্ট সারফেস কি করে যে অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে কিছু বল প্রয়োগ করে in order to resist the relative motion of the two surfaces. ওই দুইটা সমতলের যে আপেক্ষিক গতি, সেই আপেক্ষিক গতিকে রেজিস্ট করার জন্য বা ঠেকানোর জন্য। This force is known as friction অথবা frictional force। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো যে দুইটা বস্তু বা দুইটা সমতল একটা আরেকটার সঙ্গে সংস্পর্শে আছে, ঠিক আছে? দুইটা বস্তু একটা আরেকটার সঙ্গে সংস্পর্শে থাকা অবস্থায় একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করতেছে অথবা চলতেছে, স্লাইড করছে। যদি তাই হয় তাহলে এই দুইটা বস্তুর যে সংস্পর্শ সমতল, মানে যে সমতলে তারা আসলে একে অপরকে স্পর্শ করে আছে, আর সংস্পর্শ সমতল কন্ট্যাক্ট সারফেস, সংস্পর্শ সমতল কি করে যে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে ঠিক তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, যাতে করে দুইটা মানে সারফেসের মধ্যে কোনো আপেক্ষিক গতি না হয়। রিলেটিভ মোশন মানে আপেক্ষিক গতি, কোনো আপেক্ষিক গতি যাতে না হয় সে আপেক্ষিক গতিকে ঠেকানোর জন্য কিছু বল প্রয়োগ করে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি মানে ফ্রিকশন, ঠিক আছে? আচ্ছা, তো আমি যা বলছিলাম, ধরো যে এইটা হচ্ছে একটা সারফেস, ধরো যে একটা ফ্লোর, একটা ফ্লোরের উপরে একটা ধরো যে অনেক ভারী একটা বস্তু রাখা আছে, সে ভারী হোক বা হালকা হোক ডাজেন্ট ম্যাটার, একটা বস্তু রাখা আছে। তার মানে দেখো এখানে বেসিক্যালি দুইটা সমতল বা দুইটা সারফেস একটা আরেকটার সঙ্গে সংস্পর্শে আছে। একটা সারফেস হচ্ছে এই বস্তুটার যে নিচের সারফেস সেইটা, আর একটা হচ্ছে কি ফ্লোর। তার মানে কন্ট্যাক্ট সারফেস কোনটা? এইটা হচ্ছে সংস্পর্শ সমতল। এখন কেউ যদি এই বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করে, ডান থেকে বাম দিকে, তাহলে বস্তুটা কি করবে? এদিকে সরে যাওয়ার চেষ্টা করবে বা এইদিকে স্লাইড করার চেষ্টা করবে। তো এই স্লাইড যাতে করতে না পারে এই জন্য এর সংস্পর্শ সমতলে কিছু বল তৈরি হয়, কিছু প্রতিক্রিয়া বল তৈরি হয়। যেদিকে বল প্রয়োগ করা হয়েছে ঠিক তার বিপরীত দিকে কিছু প্রতিক্রিয়া বল তৈরি হয়। এই প্রতিক্রিয়া বলই হচ্ছে ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স। এখন সে কথার কথা, ধরো যে এখানে বিশাল একটা কি বলবো, ধরো যে কাঠের কোনো একটা বস্তু এখানে রাখা আছে ফ্লোরের উপরে, তো কেউ একজন বস্তুটাকে এদিকে ঠেলা দিচ্ছে। তাহলে এই ফ্লোর এবং এই কাঠের বস্তুর যে নিচের অংশ, এই দুইটা সারফেসের মানে এই দুইটার কন্ট্যাক্ট সারফেস, সংস্পর্শ তল, এই অ্যাপ্লাইড ফোর্সের ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত দিকে কিছু বল প্রয়োগ করবে, যাতে করে এই বস্তুটা এইদিকে সরতে না পারে। এই যে প্রতিক্রিয়া বল বা কন্ট্যাক্ট সারফেস যে বলটা অ্যাপ্লাই করছে এই আপেক্ষিক গতিকে ঠেকানোর জন্য, সেটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। এখন দেখা যাচ্ছে এই ফ্রিকশনাল ফোর্সকে অতিক্রম করে এই বস্তুটা এদিকে সরতেও পারে আবার নাও সরতে পারে। কোন একটা বস্তু আসলে সরবে কিনা এটা আমরা অ্যানালাইসিস করা শিখবো একটু পর। তাহলে ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্সের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে
যে দুইটা সারফেস সংস্পর্শে আছে তাদের মধ্যে যে আপেক্ষিক গতি, রিলেটিভ মোশনকে ঠেকানো বা রেজিস্ট করা। আচ্ছা, তো ফ্রিকশন আসলে বেশ কয়েক রকমেরই হতে পারে, যেমন ড্রাই ফ্রিকশন হতে পারে, ফ্লুইড ফ্রিকশন, তারপর লুব্রিকেটেড ফ্রিকশন হতে পারে। ড্রাই ফ্রিকশন মানে হচ্ছে যখন দুইটা সারফেস, মানে যে দুইটা সারফেস আর কি পরস্পরের সংস্পর্শে আছে, দুইটা সারফেসই হচ্ছে একদম শুকনা, ঠিক আছে, তাদের মধ্যে তরল জাতীয় কোনো পদার্থ নাই। আচ্ছা, ফ্লুইড ফ্রিকশন মানে হচ্ছে, ফ্লুইড মানে কি, পানি, লিকুইড এবং গ্যাস। সো দুইটা মানে তরল পদার্থের দুইটা লেয়ারের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন, ঠিক আছে। ধরো যে কোনো একটা নদী বা কোনো একটা খালের মধ্য দিয়ে যখন পানি প্রবাহিত হয়, ধরো যে নদীতে কিন্তু স্রোত থাকে, তাই না, এবং পানির কিন্তু বিভিন্ন লেয়ার থাকে। সো পানির একটা লেয়ার সবসময় আর একটা লেয়ারকে কিছু ফ্রিকশনাল ফোর্স দেয় আর কি, এটা হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। আর লুব্রিকেটেড ফ্রিকশন মানে হচ্ছে যে যখন দুইটা বস্তুর মধ্যে কিছু লুব্রিকেটিং অয়েল থাকে, যদি লুব্রিকেটিং অয়েল থাকে তাহলে যে ফ্রিকশন তৈরি হয় তাকে বলা হয় লুব্রিকেটেড ফ্রিকশন। যেমন একটা মেশিন বা একটা যন্ত্রের বিভিন্ন অংশে কিন্তু লুব্রিকেটিং অয়েল দেওয়া হয়, অর্থাৎ পিচ্ছিলকারী তৈল আর কি। এই তেল দেওয়ার কারণটা হচ্ছে যে যাতে ওই যন্ত্রটার বিভিন্ন অংশ যাতে একটার সঙ্গে আরেকটা ঘর্ষণ প্রাপ্ত হয়ে যাতে ক্ষয় না হয়, যাতে নষ্ট হয়ে না যায়, সেজন্য লুব্রিকেটিং এজেন্ট বা অয়েল ব্যবহার করা হয়। সো লুব্রিকেটিং অয়েল থাকলে তখন দুইটা সারফেসের মধ্যে যে ফ্রিকশন তৈরি হয় সেটাই হচ্ছে লুব্রিকেটেড ফ্রিকশন। আমরা বেসিক্যালি এই কোর্সে ড্রাই ফ্রিকশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ দুইটা শুকনা সারফেসের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেইটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। সেখানে সংজ্ঞা দেওয়া আছে যে ইফ ওয়ান বডি স্লাইডস অর টেন্ডস টু স্লাইড ওভার অ্যানাদার বডি, বডি মানে হচ্ছে বস্তু, যখন একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে স্লাইড করে, স্লাইড মানে হচ্ছে নড়াচড়া করা, বা একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু চলতে থাকা, তো যখন চলতে থাকে অথবা চলার চেষ্টা করে, টেন্ড মানে চেষ্টা করা, টেন্ডস টু স্লাইড মানে চলার চেষ্টা করে, উইথ লিটিল অর নো লুব্রিকেশন, সেখানে যদি দুইটা বস্তুর মধ্যে কোনো লুব্রিকেশন না থাকে অথবা থাকলেও নগণ্য, তাহলে যে ফ্রিকশনটা তৈরি হয় সেটাই হচ্ছে ড্রাই ফ্রিকশন। দ্য ডেভেলপড ফ্রিকশন ইজ কল্ড ড্রাই ফ্রিকশন। এখানে ডেভেলপ শব্দের অর্থ কিন্তু উন্নতি না, এখানে ডেভেলপ শব্দের অর্থ হচ্ছে যে যতটুকু তৈরি হয়েছে আর কি, সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে যদি দুইটা বস্তুর মধ্যে কোনো লুব্রিকেশন না থাকে তাহলে ওই দুইটা বস্তু যখন একটার উপর দিয়ে আরেকটা চলতে থাকে অথবা চলতে চেষ্টা করে, তখন যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হয় তাদের কন্ট্যাক্ট সারফেসে, সেটাই হচ্ছে ড্রাই ফ্রিকশন। আচ্ছা, তো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক শব্দের অর্থ কি, স্থিতি। তার মানে আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে যখন দুইটা সারফেসের মধ্যে কোনো গতি থাকে না, অর্থাৎ দুইটা স্থির সমতলের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। The frictional resistance between two surfaces which have no relative motion. The frictional resistance between two surfaces মানে দুইটা সমতলের মধ্যে frictional resistance which have no relative motion. which মানে কি, যাহার, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, এই দুইটা সারফেস সম্পর্কে বলা হচ্ছে। which have no relative motion, যাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই, যাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই সেরকম দুইটা সারফেস বা সমতলের মধ্যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সকেই বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। আর এর বিপরীত হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক মানে কি, গতি। তার মানে যদি দুইটা সারফেসের মধ্যে গতি থাকে, গতি মানে কি, একটা সাপেক্ষে যদি আরেকটা মুভ করে বা চলতে থাকে, তখন যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হয় সেটা হচ্ছে কি, কাইনেটিক ফ্রিকশন। The frictional resistance between two sliding surfaces, মানে দুইটা সারফেস যারা একটা সাপেক্ষে আরেকটা স্লাইড করতেছে তাদেরকেই বলা হচ্ছে স্লাইডিং সারফেস। which two move relative to each other, একটা সাপেক্ষে আরেকটা মুভ করে, is called kinetic friction.
ধরো যে আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে একটা বস্তু রাখা আছে ফ্লোরের উপরে এবং তার উপরে কেউ একজন এইদিকে ধরো যে এফ পরিমাণ ফোর্স, সরি বা পি পরিমাণ ফোর্স সে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তার মানে এই দুইটা বস্তুর যে সংস্পর্শ তল সে কিন্তু চাইবে যে যাতে এই বস্তুটা এইদিকে মুভ না করে, যাতে জায়গায় দাঁড়ায় থাকে, তার জন্য সে উল্টা দিকে ফ্রিকশন দিবে। কিন্তু এমন তো হতে পারে, এমন কিন্তু হতেই পারে যে ফ্রিকশন দেওয়া সত্ত্বেও এই বস্তুটা বাম দিক থেকে ডান দিকে মুভ করতে শুরু করলো। ধরো যে অলরেডি সে মুভ করতেছে, এখানে সরে আসছে, এরপরে তারপরে আরো এদিকে সরতেছে। এই যে যে বস্তুটা যে চলতে থাকছে একটা মানে একটা সারফেসের উপর দিয়ে আরেকটা বস্তু যে এভাবে মানে মুভ করতেছে, একটা সাপেক্ষে আরেকটা যে এভাবে মানে নড়াচড়া করতেছে, নড়াচড়া করার সময়ও কিন্তু কিছু ফ্রিকশনাল ফোর্স কাজ করে। ব্যাপারটা এরকম না যে মুভ করতে শুরু করলে আর কোনো ফ্রিকশন থাকে না। হ্যাঁ, মুভ যখন করে তখনও ফ্রিকশন কাজ করে, কিন্তু একটু কম থাকে আর কি, ফ্রিকশনটা একটু কম কাজ করে। এবং এই ফ্রিকশনকেই বলা হয় কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে দুইটা বস্তু যখন চলতে থাকে একটার উপর দিয়ে আরেকটা, তখন যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে তাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। আমরা বুঝতে না পারলে রেসপন্স করব যখন তখন। আচ্ছা, জেনারেলি স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান কাইনেটিক ফ্রিকশন, মানে স্ট্যাটিক ফ্রিকশন অবশ্যই কাইনেটিক ফ্রিকশন থেকে বেশি হয়, ঠিক আছে, যেটা আমি বললাম। অর্থাৎ স্থির অবস্থায় ফ্রিকশনাল ফোর্সটা বেশি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা শব্দ দেখি, যেমন রাফ সারফেস। তো রাফ শব্দটার দ্বারা আমরা বুঝি হচ্ছে অমসৃণ। তো a surface which offers frictional resistance is said to be rough. অর্থাৎ যে সারফেসে আসলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স থাকবে তাকেই বলা হয় রাফ সারফেস। খুব সোজা কথাই বলতে গেলে আর কি, ঠিক আছে। যে সারফেসটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অফার করে মানে কি, যে সারফেসের উপর দিয়ে যদি অন্য কোনো সারফেস চলতে চেষ্টা করে তখন যদি ফ্রিকশনাল মানে ফ্রিকশন পায়, যদি ঘর্ষণের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তখন সেই সারফেসকে বলা হয় রাফ সারফেস। আর এর ঠিক উল্টা হচ্ছে স্মুথ সারফেস। A frictionless surface is said to be smooth, মানে যে সারফেসে কোনো ফ্রিকশন থাকে না। সো আমি একটু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা একটু বলি আমি, যে ধরো আমাদের কাছে হয়তো বা বাস্তব জীবনে দেখে সব সারফেসে কিন্তু স্মুথ মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এই সারফেসটা হচ্ছে মসৃণ, এর মধ্যে কোনো ইরেগুলারিটি বা কোনো অমসৃণতা নাই। দেখে আসলে স্মুথ মনে হইলেও একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে বাস্তব জীবনে প্রায় সব সারফেসে কিন্তু রাফ। অর্থাৎ সারফেসটা দেখে স্মুথ মনে হলো, এর মধ্যে যথেষ্ট পরিমাণ ইররেগুলারিটি থাকে এরকম, ঠিক আছে, কোথাও আপস কোথাও ডাউন, মাইক্রোস্কোপিক লেভেলে আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি বাস্তব জীবনে কিন্তু প্রত্যেকটা সারফেসই কম এবং বেশি কিন্তু রাফ, দেখতে অনেকটা এরকম। সো এই যে সারফেসটা যে আসলে রাফ বা ইররেগুলার, এই ইররেগুলারিটির কারণেই যখন আরেকটা বস্তু যখন চলতে চেষ্টা করে এর উপর দিয়ে, তখন কিন্তু এইখানে বারবার বাধাপ্রাপ্ত হয়। বুঝতে পারছো? বাস্তব জীবনে প্রায় প্রত্যেকটা সারফেসই আসলে অনেক বেশি এবড়ো থেবড়ো, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম। তো স্বাভাবিকভাবেই এবড়ো থেবড়ো কোনো একটা সারফেসের উপর দিয়ে যখন কোনো একটা বস্তু চলতে চেষ্টা করবে তখন কি হবে, এই যে ঘর্ষণ দ্বারা বাধাপ্রাপ্ত হবে। যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ঘর্ষণ কাজ করবে এই দিকে, যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় বাম দিকে তাহলে ঘর্ষণ কাজ করবে ডান দিকে, এই আর কি। তো স্মুথ সারফেস আসলে একটা আদর্শ কন্ডিশন, একটা আইডিয়াল কন্ডিশন। এটা আসলে বাস্তব জীবনে দেখা যায় না বললেই চলে। এটা শুধুমাত্র আমরা বোঝার জন্য আমরা থিওরিটিক্যালি ব্যবহার করি। ওকে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ক্লিয়ার হবো আস্তে আস্তে ব্যাপারগুলো, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে, আচ্ছা পেজ নাম্বার 103 আমি একটু দেখাচ্ছি বই।
এই যে চ্যাপ্টার 6, এটা হচ্ছে ফ্রিকশন। দেখো এখানে একটা চ্যাপ্টারের শুরুতে অনেক কথাবার্তা থাকে, এটা আমি সবাইকে বারবার বলি যে সবাই তোমরা এই কথাবার্তাগুলো পড়বা। এই যে ইন্ট্রোডাকশন, দা ফ্রিকশনাল ফোর্স, এখানে ডিটেলস অনেক কথাবার্তা লেখা আছে। আমি ক্লাসে যেগুলো বললাম এগুলোই লেখা আছে আর কি ডিটেলসে, তাও পড়লে তোমরা ভালো বুঝতে পারবে আর কি। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে? পেজ নাম্বার 103। সো দেখো বেসিক্যালি এখানে একটা সারফেস আছে এভাবে, দেখো এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড সারফেস, হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় আছে, ঠিক আছে? সো এই সারফেসের উপরে আবার কি আছে, একটা বস্তু আছে এ, ধরো যে একটা কাঠের একটা ব্লক বা স্টিলের একটা ব্লক। সো দেখি আসলে কি বলতেছে এখানে। এ বডি এ হুইচ ওয়েজ 100 পাউন্ড, মানে যার ওজন হয় হচ্ছে 100 পাউন্ড, রেস্টস আপন এ 30 ডিগ্রি প্লেন, মানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড সমতলের উপরে, একটা আনত সমতলের উপরে এটা অবস্থান করে। রেস্ট আপন মানে হচ্ছে অবস্থান করা। What frictional force is needed to maintain equilibrium? ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য বা সাম্যাবস্থা মেনটেন করার জন্য কি পরিমাণ ফ্রিকশনাল ফোর্স দরকার? অর্থাৎ এই যে এই সারফেসের উপরে এই যে বস্তুটা যে আছে, এই বস্তুটাকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে কতটুকু ফ্রিকশনাল ফোর্স দরকার এখানে, তাই সেটাই জিজ্ঞেস করা হচ্ছে আর কি, ঠিক আছে? আর সাম্যাবস্থায় থাকা মানে আমরা কি জানি, স্থির থাকা, তাই না? সো যদি বস্তুটা স্থির থাকতে চাই তাহলে এখানে কতটুকু ফ্রিকশনাল ফোর্স দরকার সেটাই। তো আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো আসলে এখানে ওখানে 3 ডাইমেনশনাল ফিগার দেখলাম আর এখানে হচ্ছে 2 ডাইমেনশনাল, একই ফিগার জাস্ট এখানে 2D হিসেবে দেখানো হয়েছে আর কি, ঠিক আছে? সো এখানে আমরা একটু ফিগারটা ভালো করে যদি খেয়াল করি, দেখো এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড প্লেনের উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেই বস্তুটা তার নিজস্ব ওজনের কারণে নিচের দিকে চলতে চেষ্টা করবে, রাইট? বা এটা দেখেই বুঝতে পারছি, এটা হয়তোবা তোমাদের মধ্যে অনেকেরই হয়তো মনে হচ্ছে যে বস্তুটা আসলে এইদিকে আস্তে আস্তে স্লাইড করতে, মানে স্লাইড করবে আর কি, বা এদিকে সরে আসবে, সারফেস থেকে গড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। কিন্তু এটা নাও হতে পারে, এমনও হতে পারে যে এই সারফেসে, অর্থাৎ এই বস্তুটা এবং এই ইনক্লাইন্ড সারফেস, এই দুইটা সমতলের মধ্যে এমন পরিমাণে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হইলো যাতে করে এই বস্তুটার এটা নিচের দিকে নামতে পারলো না, এটা জায়গায় দাঁড়াই থাকলো, এমনও কিন্তু হতে পারে। এখানে আসলে ওইটাই জানতে চাওয়া হচ্ছে যে যদি স্থির অবস্থায় থাকতে হয় তাহলে এই দুইটা সারফেসের সংস্পর্শ তলে কতটুকু ফ্রিকশন কাজ করতে হবে। তার জন্য আমরা জানি যে মেকানিক্সের যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা কি করি, আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আগে অঙ্কন করি এবং তারপর ধরে নেই যে সেই স্ট্রাকচারটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা এখন এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব, বস্তু এ। সো দেখো এখানে আমরা বস্তুটা আগে ড্র করছি, এ বস্তুটা, এবং এখানে আমরা ডট ডট দিয়ে আমরা সারফেস সহকারে একবারে দেখালাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে বস্তুটা আসলে কিভাবে আছে। এই যে বস্তুটা এই যে এই সারফেসের উপরে সে, এই ইনক্লাইন্ড সারফেসের উপরে সে হচ্ছে স্থির অবস্থায় আছে আর কি। সো একটা ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কি দেখাই, যে ওই বস্তুর উপরে বাইরে থেকে কি কি ফোর্স কাজ করতেছে সেইগুলা। সো দেখো যে এই বস্তুটার ওজন কাজ করবে, আগে আমরা ওজন দেখাবো, এবং ওজন সব সময় কাজ করে কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এটা সবাই মাথায় রাখবা। ওজন কিন্তু কখনো এই সারফেস বরাবর লম্বভাবে নিচের দিকে কাজ করবে না, ওজন কাজ করবে হচ্ছে একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, বা অভিকর্ষ ত্বরণ যেদিকে কাজ করে সেদিকে। সো যেহেতু ওজনটা কাজ করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এখন দেখো এইটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি আমাদের সুবিধা মতো। দ্যাট মিনস আমি একটু বলি যে এই এতদিন আমরা দেখে আসছি যে আমরা এতদিন দুইটা ডিরেকশন নিয়ে কাজ করতেছিলাম, একটা হচ্ছে এক্স ডিরেকশন, আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশন, ওয়াই। একটা হচ্ছে হরিজন্টাল এক্স আর ভার্টিক্যালটা ছিল ওয়াই।
এই দুইটা ডিরেকশন নিয়ে কিন্তু আমরা এতদিন আসলে কাজ করেছি, যেমন সামেশন অফ এফএক্স বলো বা সামেশন অফ এফ ওয়াই বলো, সবই আমরা করেছি আর কি। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ভিন্ন। অর্থাৎ এখন আমাদের সারফেসটা কেমন আছে, সারফেসটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় আছে, রাইট? এবং বস্তুটা আছে সারফেসের উপরে। সো এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফোর্স, মানে এই বস্তুটার উপরে সমস্ত ফোর্সই কিন্তু দুইটা ডিরেকশনে কাজ করবে। একটা ডিরেকশন হচ্ছে সারফেস বরাবর এই দিকে, আর আরেকটা ডিরেকশন হচ্ছে সারফেসের লম্ব দিকে, এই ডিরেকশনে। ম্যাক্সিমাম সব ফোর্সই এই দুইটা ডিরেকশনে কাজ করবে। তার মানে এখন আমাদেরকে আগের মতো হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনের বদলে আমরা যদি এখন এই দুইটা ডিরেকশন নিয়ে কাজ করি বাই ডিফল্ট, এই দুইটা ডিরেকশন, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি। সো আমরা এখন সেটাই করব। আমরা এই ডিরেকশনটাকে ধরে নিচ্ছি হচ্ছে এক্স, আর এই ডিরেকশনটাকে ধরে নিচ্ছি কি ওয়াই। ঠিক আছে? আমরা এখন কি করব, আমরা এক্স বরাবর সমস্ত ফোর্স নিয়ে কাজ করব, মানে সামেশন করব, আবার ওয়াই বরাবর সবগুলো ফোর্সকে সামেশন করব। এটা শুধুমাত্র আমাদের সুবিধার জন্য। ফাইন। তো এখানে দেখো যে সেই কারণে আমি বললাম যে এই যে ওজনটা যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে একে কিন্তু আসলে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ হচ্ছে ওয়াই বরাবর, আর আরেকটা উপাংশ হচ্ছে কি এক্স বরাবর। সবাই বুঝতে পারছো? দেখো, এইটা একটা ডিরেকশন এক্স, আর এইটা হচ্ছে একটা ডিরেকশন ওয়াই। সো এখন ভার্টিক্যালি যে ডাউনওয়ার্ড যে ওয়েট, টোটাল ওয়েট ডাব্লিউ, এই টোটাল ওয়েটটা কিন্তু এই দুইটা ডিরেকশনের মাঝামাঝি একটা জায়গায় আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আর কি। জ্যামিতিক ভাবে দেখানো যায় যে এই অ্যাঙ্গেলটা যত হবে, এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেলটা তাই হবে। সো দেখো যে এই দুইটা ডিরেকশনের মাঝামাঝি একটা জায়গাতে আছে হচ্ছে ডাব্লিউ। সেই কারণে আমরা এই ডাব্লিউ কে আমরা দুইটা উপাংশে ভাগ করব। অর্থাৎ আমাদের সুবিধাজনক দুইটা দিকে আমরা ভাগ করব। কোন কোন দিকে? একটা হচ্ছে সারফেসের সঙ্গে লম্ব দিকে মানে ওয়াই ডিরেকশনে, আর একটা হচ্ছে সারফেস বরাবর অর্থাৎ এক্স ডিরেকশনে। সো ঠিক আছে, তাহলে দেখো এখন যেহেতু এই ওয়াই ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেলটা আছে, তাই ওয়াই বরাবর উপাংশ হবে হচ্ছে ডাব্লিউ কস 30 মানে কস থেটা, আর এই বরাবর অর্থাৎ সারফেস বরাবর এক্স বরাবর উপাংশ হবে হচ্ছে ডাব্লিউ ইন্টু সাইন থেটা। ঠিক আছে? এখান থেকে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখো যে এই বস্তুটাকে আসলে নিচের দিকে নামানোর ট্রাই করতেছে কে? ওজনের এই উপাংশটা ডাব্লিউ সাইন 30, এই উপাংশটা কিন্তু সারফেস বরাবর নিচের দিকে কাজ করতেছে। অর্থাৎ এই উপাংশটা আসলে ট্রাই করতেছে বা চাচ্ছে যে যাতে এই বস্তুটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। আচ্ছা, তো আমরা ওজনটা দেখালাম। এরপরে আমরা ফ্রি বডি ডায়াগ্রামে দেখাবো হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স আমরা দেখাবো। সো আমরা কি জানি যে ধরো যে আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি ঠিক তার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, তাই না? যেমন এইখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কোন দিকে? এইখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে নিচের দিকে, সারফেস বরাবর নিচের দিকে অর্থাৎ এই দিকে। তাই এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ঠিক এর উল্টা দিকে অর্থাৎ সারফেস বরাবর উপরের দিকে, এইদিকে। বুঝতে পারতেছো? ওজনটাও কিন্তু একটা ফোর্স, তাই না? ওয়েটটাও একটা ফোর্স। সো যেহেতু ফোর্স কাজ করতেছে নিচের দিকে সারফেস বরাবর, তাই ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সারফেস বরাবর উল্টা দিকে মানে উপরের দিকে। আচ্ছা, আরেকটা যে ফোর্স কাজ করবে এই বস্তুর উপরে সেটা হচ্ছে এন। একে বলা হয় নর্মাল ফোর্স। এনকে কি বলা হয়? নর্মাল ফোর্স। অর্থাৎ এন হচ্ছে ওই ফোর্স যেটা সারফেস রিয়াকশন হিসেবে দিচ্ছে। অর্থাৎ এই যে সারফেসের উপরে যে বস্তুটা যে দাঁড়িয়ে আছে, সো সারফেস কি করবে? অবশ্যই এই বস্তুটার উপরে একটা রিয়াকশন দিবে, না হলে তো আর কি এই বস্তুটা এখানে থাকতে পারতো না, তাই না? যেমন কথার কথা যে ধরো যে একটা এই সারফেসের উপরে যদি একটা বস্তু থাকে এভাবে হরিজন্টাল সারফেসের উপরে, তাহলে রিয়াকশন কোন দিকে আসবে? সারফেস বরাবর লম্ব দিকে। এটা আমি ফ্রি বডি ডায়াগ্রাম যখন শিখাচ্ছিলাম তখন আমি বলেছি যে সারফেসটা আসলে যেদিকেই থাক না কেন,
যেটা বলছিলাম যে সারফেসটা আসলে যেদিকে থাকে, যেদিকেই থাক না কেন, সো আসলে মানে রিয়াকশনটা কাজ করবে হচ্ছে ঠিক সারফেস বরাবর লম্ব দিকে, অর্থাৎ সারফেসের সঙ্গে অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 90 ডিগ্রি। এটা আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার সময় বলেছিলাম। ওকে ফাইন। তো এখানে আমরা তাহলে সারফেসের যে রিয়াকশন এন দেখো, সেইটা কিন্তু আমরা সারফেস বরাবর লম্ব দিকে দেখিয়েছি এন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ফোর্স। তাহলে এর উপরে ওজন কাজ করতেছে, ফ্রিকশনাল ফোর্স আর হচ্ছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স মানে কি? সারফেস রিয়াকশন, সারফেস রিয়াকশন। ওকে, সো এই এছাড়া কিন্তু আর অন্য কোনো ফোর্স কাজ করতেছে না এই বস্তুর উপরে। সো আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আমাদের কমপ্লিট। এফবিটি মানে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, সো যদি এখন এই বস্তুটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে আমরা বলতে পারি যে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। কারণ একটু যদি কেয়ারফুলি খেয়াল করো, এটা কিন্তু একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। যদিও দেখে মনে হচ্ছে যে আসলে এইটা আছে হচ্ছে এর মাঝখানে আর ফ্রিকশনাল ফোর্স আছে কোথায়, একটু নিচের দিকে, কিন্তু বেসিক্যালি এটা আসলে প্রায় একই জায়গাতে মিলিত হয় আর কি, বুঝছো? সো যেহেতু এটা একই জায়গাতে মিলিত হয়, তাই এটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। আর কনকারেন্ট ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত হচ্ছে এই দুইটা। ওকে, তাহলে প্রথমে আমরা লিখলাম সামেশন অফ এফ এক্স সমান 0। এক্স কিন্তু আমি আবারও বলছি, এক্স কিন্তু এখন আর আগের মতো হরিজন্টাল ডিরেকশনটা না, এখন হচ্ছে সারফেস বরাবর, সারফেসের সমান্তরাল ডিরেকশনটাই হচ্ছে এক্স। সো তাহলে এক্স বরাবর সবগুলা ফোর্সের সামেশন 0, এবং আমরা ধরে নিচ্ছি যে সারফেস বরাবর নিচের দিকে, অর্থাৎ এই দিকটা হচ্ছে পজিটিভ, এই যে ডান দিকটা হচ্ছে পজিটিভ। তাই আমরা দেখাই দিছি যে সারফেস বরাবর ডান দিকে অথবা নিচের দিকে হচ্ছে পজিটিভ। তোমরা কেউ চাইলে উল্টাটাও ধরতে পারো, দ্যাট মিনস বাম দিকে পজিটিভ তাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে সারফেস বরাবর উপরের দিকে, মানে এফ যেদিকে আছে এই দিকটাও তোমরা পজিটিভ ধরতে পারো, একই কথা। সো তাহলে আমরা দেখি যে এই বরাবর কি কি ফোর্স আছে। দেখো ডাব্লু সাইন 30 আছে, এই দেখো ডাব্লু সাইন 30টা কিন্তু সরাসরি এক্স এক্স বরাবর আছে, ডান দিকে আছে বা নিচের দিকে আছে, তাই এটাকে আমরা প্লাস দিলাম। আর এফ, এফ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এফটা আছে হচ্ছে ঠিক সারফেস বরাবর উপরের দিকে, তাই না? এই যে উপরের দিকে, তাই এইটার আগে আমরা কি করলাম? মাইনাস দিলাম। দেখো আর কিন্তু কোনো ফোর্স নাই এই ডিরেকশনে, কিন্তু আর কোনো ফোর্স নাই। সো সমান সমান 0। তাহলে এটা পক্ষান্তর করলে আমরা পেয়ে যাচ্ছি যে এফ সমান ডাব্লু সাইন 30। ডাব্লু হচ্ছে ওয়েট, ওয়েটের মান আসলে অঙ্কে দেওয়াই আছে 100 পাউন্ড। সো এটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যান্সার, অর্থাৎ এফ হচ্ছে 50 পাউন্ড হইতে হবে। যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স হতে হবে অ্যাট লিস্ট 50 পাউন্ড। সবাই বুঝতে পারছো? যদি এফ এর পরিমাণ যদি 50 পাউন্ড হয় এফ ফোর্স, তাহলে দেখো সেইটা কিন্তু এই ডাব্লু সাইন 30 এইটাকে কিন্তু কি করবে, সে কিন্তু মানে ব্যালেন্স করবে, কিন্তু ডাব্লু সাইন 30 এইটাকে ব্যালেন্স করবে হচ্ছে এফ। যেহেতু ডাব্লু সাইন 30 এর মানও হচ্ছে 50 পাউন্ড, এই যে 100 সাইন 30 অর্থাৎ এটা হচ্ছে 50 পাউন্ড, তাই এফ এর মানও হওয়া লাগবে 50 পাউন্ড, অর্থাৎ এই যে এই দুইটা পরস্পর সমান। দিস ইজ ভেরি ইজি, ঠিক আছে? তাহলে এফ যদি 50 পাউন্ড হয়, যদি মানে ফ্রিকশন আসলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি অনেক সময় তৈরি হইতে পারে না, সো যদি এফ আসলে মিনিমাম 50 পাউন্ড এখানে তৈরি হয়, তখন কিন্তু এই বস্তুটা আর নিচের দিকে পড়তে থাকবে না, এটা জায়গায় এখানে স্থির থাকবে। আর যদি এমন হয় যে না আসলে দেখা যাচ্ছে 50 পাউন্ড ফোর্স তৈরি হওয়া এখানে সম্ভব না, তখন কিন্তু বস্তুটা সাম্যাবস্থায় থাকবে না, তখন নিচের দিকে চলতে থাকবে। এখন আমরা ওইটাই দেখব যে সর্বোচ্চ কতটুকু ফ্রিকশনাল ফোর্স আসলে তৈরি হওয়া সম্ভব, তাকে বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। সো এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় যে এক্সপেরিমেন্টস শো দ্যাট ইন এ পার্টিকুলার কেস, একটা নির্দিষ্ট ক্ষেত্রে there is a limiting value of frictional force. লিমিটিং মানে হচ্ছে, লিমিটিং শব্দের অর্থ হচ্ছে সীমান্তিক, লিমিটিং ভ্যালু মানে হচ্ছে সীমান্তিক মান, আর সীমান্তিক মান মানে হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে বোঝানো হয়, ম্যাক্সিমাম বা মিনিমাম। সো এখানে বেসিক্যালি লিমিটিং শব্দটা দ্বারা আমরা ম্যাক্সিমাম বুঝবো আর কি। তার মানে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। সো
সো দেয়ার ইজ এ লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স, মানে ফ্রিকশনাল ফোর্সের একটা সর্বোচ্চ মান আছে, অ্যাবভ হুইচ ইট ক্যান নট গো, মানে যাহার উপরে এটা যেতে পারে না। অ্যাবভ হুইচ মানে যার উপরে ইট ক্যান নট গো, মানে এই ফ্রিকশনাল ফোর্স যেতে পারে না। দিস ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইজ কল্ড লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। ইট ইজ ডিনোটেড বাই এফ প্রাইম। ডিনোট মানে চিহ্নিত করা, তার মানে এটাকে এফ প্রাইম দ্বারা আসলে চিহ্নিত করা হয়। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট দুইটা বস্তুর মধ্যে সর্বোচ্চ যে ফ্রিকশনাল ফোর্স তৈরি হওয়া সম্ভব তাকেই বলা হয় লিমিটিং ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা তোমরা বাংলাতে হয়তো শুনে থাকবা যে ঘর্ষণ গুণাঙ্ক বলে আর কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। সো এটা কি জিনিস আগে আমরা দেখি যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ ফ্রিকশন, মানে ফ্রিকশনের নিয়ম অনুসারে the limiting frictional force F prime is approximately proportional to the normal force এতটুকু। অর্থাৎ ফ্রিকশন বা ঘর্ষণের নিয়ম অনুসারে দেখা গেছে যে মানে ঘর্ষণের কিছু আবার নিয়ম বা কিছু ল আছে, এটা আমি পরবর্তীতে দেখাবো এই লেকচারে। সো সেই নিয়মে বলা আছে যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স সবসময়ই নর্মাল ফোর্সের সঙ্গে সমানুপাতিক। প্রপোর্শনাল মানে কি? সমানুপাতিক। অ্যাপ্রক্সিমেটলি প্রপোর্শনাল মানে প্রায় কাছাকাছি সমানুপাতিক, হয়তো বা একটু আধটু কম বেশি হতে পারে, বাট এটা প্রায় সমানুপাতিক। এখানে কি বলা হচ্ছে আমি আবারও বলি যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে নর্মাল ফোর্সের সমানুপাতিক। আর নর্মাল ফোর্স মানে কি? সাপোর্ট। সাপোর্ট তো না, সারফেস রিয়াকশন আর কি। তার মানে এফ প্রাইম লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল ফোর্স এন, এটাই বলা হচ্ছে এখানে। তার মানে আসলে দেখো, নর্মাল ফোর্স যত বাড়তে থাকে তত এফ প্রাইমটা বাড়তে থাকে, আর নর্মাল ফোর্স যদি যদি কমতে থাকে আস্তে আস্তে, তখন কিন্তু আসলে এফ প্রাইমও কমবে। তাহলে সমানুপাতিক বা প্রপোর্শনাল অর্থ কি আসলে? যে একটা বাড়লে আর একটা কমে, এইটা বাড়লে এইটা বাড়ে, আর এইটা কমলে এইটা কমে। ঠিক আছে, সো এন যত বাড়বে এফ প্রাইম তত বাড়বে। এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি যে সমানুপাতিক চিহ্ন যদি আমরা মাঝখান থেকে উঠাই দেই, তাহলে একটা সমান চিহ্ন যদি আমরা দিতে চাই, তাহলে এখানে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। তোমরা হয়তো বা দেখে আসছো আগেও, একটা সমানুপাতিক ধ্রুবক এখানে ব্যবহার করতে হয় যদি সমান চিহ্ন আমরা দিতে চাই। তো এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আমরা দিব, এই সমানুপাতিক ধ্রুবককেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এই যে দিস কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি এর অর্থ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবককেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে কোনো কোনো বইতে এফ, স্মল এফ, আবার কোনো কোনো বইতে কি মিউ দ্বারা প্রকাশ করা আছে। ঠিক আছে, তার মানে একটা ব্যাপার তোমরা যদি খেয়াল করো, তোমরা হয়তো বুঝতে পারতেছো যে এন যত বাড়বে এফ প্রাইম তত বাড়বে। এর কিন্তু একটা বিশেষ অর্থ আছে, এটা কিন্তু চিন্তা করতে হবে। যেমন ধরো যে আমরা কি জানি যে কোনো একটা বস্তুর ওজন যত বেশি হবে, ওয়েট বা তার নিজস্ব ওজন যত বেশি হবে, কি সারফেস রিয়াকশনও কি তত বেশি হবে না? এটা খুবই স্বাভাবিক, তাই না? ওজন যদি বেশি হয় তাহলে সারফেস রিয়াকশনও কিন্তু বেশি হবে, ডাব্লিউ বেশি হলে এনও কিন্তু বেশি হবে। কারণ কি, একটা দুইটা তো একে অপরকে ব্যালেন্স করতে হবে, তাই না? তাহলে একটা বেশি হলে আরেকটা বাড়বে। সো আবার আমি কি বললাম, যে যদি এনটা বাড়তে থাকে তাহলে কি হয়? তাহলে হচ্ছে ফ্রিকশনাল ফোর্সও কিন্তু বাড়তে থাকে, অর্থাৎ এফ প্রাইমটাও কিন্তু বাড়তে থাকে। যদি এন বাড়ে তাহলে এফ প্রাইম বাড়ে। তাহলে আমরা আসলে কি পাচ্ছি? আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যদি কোনো একটা বস্তুর ওজন আসলে বৃদ্ধি পায়, মানে কোনো একটা বস্তু যত বেশি পরিমাণে ভারী হতে থাকে, তত তার ক্ষেত্রে এন এর মানটা বাড়তে থাকে। আর এন বাড়া মানে হচ্ছে এফ প্রাইম বাড়া, মানে যত ভারী বস্তু হবে তত সেই বস্তুর জন্য এফ প্রাইম এর মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা এখানে বলা হচ্ছে।
আর এফ প্রাইমের মান যত বাড়বে তত কি বস্তুটাকে সরাতে আরো বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না আরো, নাকি? যত ঘর্ষণ বল বেশি হবে তত কিন্তু এই বস্তুটাকে আসলে সরাতে বেশি বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই কারণে কিন্তু একটা ভারী বস্তুকে আসলে সাইড থেকে ঠেলা কিন্তু আসলে অনেক কষ্টকর, ঠিক এই কারণেই। কারণ একটা ভারী বস্তুর ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের মানটা আসলে অনেক বেশি থাকে, এফ প্রাইমের মানটা অনেক বেশি থাকে। সেই কারণে কিন্তু এটাকে আসলে মানে ঠেলে সরানো কিন্তু অনেক কষ্টকর, মানে অনেক বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, সো এটাই হচ্ছে বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, এফ ইজ ইকুয়াল টু এফ প্রাইম বাই এন। এই এনটাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে আমরা বলতে পারি যে লিমিটিং ফ্রিকশনাল ফোর্সকে যদি আমরা সারফেস রিয়াকশন দ্বারা ভাগ দেই এফ প্রাইম বাই এন, তাকেই বলা হয় হচ্ছে এফ। আচ্ছা, এখন এই এফ প্রাইম নিয়ে আমি আরো আরো একটু কথাবার্তা বলতে চাচ্ছি। এফ প্রাইম এটা নিয়ে ধরো যে আসলে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স আসলে কি জিনিস, তোমরা যাতে আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারো তার জন্য বলছি আমি। ধরো যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে কেউ একজন বাইরে থেকে কথার কথা টু নিউটন টু নিউটন বল সে অ্যাপ্লাই করলো, ঠিক আছে? দেখা গেল যে এই 2 নিউটন বল অ্যাপ্লাই করার ফলে এই বস্তুটা আসলে সরে নাই, সে জায়গায় দাঁড়ায় আছে। যেহেতু জায়গায় দাঁড়ায় আছে, তার মানে এই 2 নিউটন ফোর্সকে আসলে নিউট্রালাইজ করছে কে? নিউট্রালাইজ করছে কিন্তু ফ্রিকশনাল ফোর্স। এবং ফ্রিকশনাল ফোর্সের মান তখন কত ছিল? এফ ইজ ইকুয়াল টু 2 নিউটন। অ্যাপ্লাইড ফোর্সের ঠিক ইকুয়াল এবং অপোজিট। আচ্ছা, ভালো কথা। এরপর ধরো যে এই 2 নিউটনের সঙ্গে আমরা আরো 2 নিউটন যোগ করলাম, অর্থাৎ এখন আমরা 4 নিউটন বল অ্যাপ্লাই করছি এই বস্তুর উপরে। তাও দেখা যাচ্ছে বস্তুটা সরতেছে না। সে কথার কথা, বস্তুটা জায়গায় দাঁড়ায় আছে। তার মানে ফ্রিকশনাল ফোর্সও কতটুকু কাজ করতেছে? 4 নিউটন। এটাকে ঠেকাই দিচ্ছে আর কি। আচ্ছা, এখন ঠিক আছে, 4 নিউটনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আরো বেশি বল অ্যাপ্লাই করি। দেখা যাচ্ছে একজন এখানে 10 নিউটন বল অ্যাপ্লাই করলো, কিন্তু না, দেখা যাচ্ছে তার ফলেও বস্তুটা সরতেছে না, জায়গায় দাঁড়ায় আছে। তার মানে ফ্রিকশনাল ফোর্স এখানে কত কাজ করতেছে? 10 নিউটন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখা গেল যে সে ভাবলো যে না, যেহেতু বস্তুটাকে সরাতে হবে তাহলে আরেকটু বেশি ফোর্স অ্যাপ্লাই করি। দেখা যাচ্ছে সে যখনই আসলে 10 নিউটন থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে গেল, 10.1, দেখা যাচ্ছে যখনই 10 থেকে একটু ফোর্স সে বাড়িয়েছে, তখনই দেখা যাচ্ছে যে এই বস্তুটা এইদিকে মুভ করতে শুরু করছে, ঠিক আছে? সে তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে এখন কিন্তু আর এই দুইটা বস্তুর সংস্পর্শ তলের মধ্যে 10.1 নিউটন কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে না। করতেছে? করতেছে না, কারণ এখানে 10.1 নিউটন এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে বস্তুটা কিন্তু চলতে শুরু করছে অলরেডি। তার মানে ফ্রিকশনাল ফোর্স আসলে 10.1 এখানে কাজ করতেছে না। যদি কাজ করতো তাহলে বস্তুটা জায়গায় দাঁড়ায় থাকতো, ঠিক আছে? সো এই যে আমি উদাহরণটা দিলাম, এই উদাহরণের ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কত বলতো? মানে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স কত এখানে? সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ প্রাইম সমান 10 নিউটন। এই দুইটা সারফেসের মধ্যে 10 নিউটনের বেশি আর কি ফ্রিকশনাল ফোর্স তৈরি হওয়া একদমই সম্ভব না, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা ব্যাপার আমি বলি যে এই যে যে আমি বলতেছি যে 10 নিউটন, তাহলে দেখো এখন যখন আমরা 10 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করতেছিলাম তখনও কিন্তু বস্তুটা সরছিল না, জায়গায় দাঁড়াই ছিল। কিন্তু যখনই আমরা 10.1 মানে 10 থেকে স্লাইট একটু ফোর্স বাড়ালাম তখনই বস্তুটা চলতে শুরু করছে। তাহলে এই চলতে শুরু করার ঠিক আগের মুহূর্ত কোনটা ছিল? এই বস্তুটা চলতে শুরু করার ঠিক আগের মুহূর্ত কোনটা ছিল? যখন আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছিলাম, তাই না? সো ওই অবস্থায় যখন আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্স কাজ করছিল 10 নিউটন।
সো ওই অবস্থাটাকে বলা হয় ইম্পেন্ডিং মোশন, অর্থাৎ আসন্ন গতি, IMPEND, ওইটাকে বলা হয় হচ্ছে ইম্পেন্ডিং মোশন। ইম্পেন্ডিং শব্দের অর্থ হচ্ছে আসন্ন, মানে এখনই যা হবে, ইম্পেন্ডিং মোশন। তাহলে পুরো উদাহরণটা আমি আরেকবার রিভিউ করি, যে আমরা প্রথমে 2 নিউটন অ্যাপ্লাই করলাম, বস্তু সরতেছে না, তার মানে ফ্রিকশনাল ফোর্স 2 নিউটন। 4 নিউটন অ্যাপ্লাই করলাম, তাও সরতেছে না, তার মানে তখনও ফ্রিকশনাল ফোর্স 4 নিউটন। যদি আমরা 8 নিউটন অ্যাপ্লাই করি তখনও ফ্রিকশনাল ফোর্স থাকবে 8 নিউটন। কিন্তু 10 নিউটন অ্যাপ্লাই করলে তখনও বস্তুটা সরতেছে না, তার মানে ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন। কিন্তু যখনই আমরা 10 থেকে একটু বাড়ালাম, 10.1 করলাম, তখনই দেখা যাচ্ছে বস্তুটা চলতে শুরু করলো। তার মানে এই 10 নিউটনে যখন ছিল তখন সে ছিল হচ্ছে ইম্পেন্ডিং মোশনে, মানে আসন্ন গতিতে, মানে আরেকটু ফোর্স অ্যাপ্লাই করলেই বস্তুটা গতিপ্রাপ্ত হবে। আচ্ছা, আর লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কোনটা? যে এই দুইটা বস্তুর মধ্যে যে সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করতে পারে সেটা হচ্ছে এফ প্রাইম, এটা হচ্ছে 10 নিউটন। এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল, এখানে 10 এর জায়গাতে 50ও হতে পারে, 40ও হতে পারে, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটাই হচ্ছে এফ প্রাইম, আর আরেকটা হচ্ছে যখন আসলে এফ প্রাইম কাজ করে তখন বস্তুটা ইম্পেন্ডিং মোশনে থাকে। যখন এফ প্রাইম কাজ করে দুইটা সারফেসের মধ্যে, তখন এই বস্তুটা আসলে ইম্পেন্ডিং মোশনে থাকে বা আসন্ন গতিতে থাকে। সেটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস দেখবো আর কি, তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, সো লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, তারপরে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এগুলো আমরা দেখলাম। সো আমরা বলতে পারি যে এফ হচ্ছে কি, এফ হচ্ছে যে কোনো ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ আমি, আচ্ছা এফটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল এফ প্রাইম, মানে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স থেকে কম হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো যে আমি এতক্ষণ যে উদাহরণটা দিলাম যে 2 নিউটন 4 নিউটন যখন অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু ফ্রিকশনাল ফোর্স কত ছিল, 2 বা 4, যা অ্যাপ্লাই করছিলাম তার ঠিক সমান এবং বিপরীত। সো যে কোনো ফ্রিকশনাল ফোর্সকে আমরা বলবো হচ্ছে এফ, কারণ ফ্রিকশনাল ফোর্স কিন্তু কখনো কম কখনো বেশি, তাই না? সবসময় যে এফ প্রাইম থাকবে তার তো কোনো মানে নাই। যেমন এখানে যখন 2 নিউটন বা 4 নিউটন ছিল তখন কিন্তু আমরা কি বলছিলাম, যে শুধু এফ বলছিলাম, এফ সমান 2 বা 4, তাই না? তখন কিন্তু এফ প্রাইম বলছিলাম না। তার মানে এফ মানে হচ্ছে যে কোনো একটা ফ্রিকশনাল ফোর্স যা কিনা এফ প্রাইমের হয় সমান হবে, বা না হলে এফ প্রাইম থেকে অবশ্যই ছোট হইতে হবে। কখনোই কিন্তু এফ ইজ গ্রেটার দ্যান এফ প্রাইম হইতে পারে না, কারণ এফ প্রাইম থেকে আসলে ফ্রিকশনাল ফোর্স বেশি তৈরি হওয়াটা আসলে সম্ভবই না। সো এটা হচ্ছে প্রধান ক্রাইটেরিয়া সব ক্ষেত্রে, যে এফ ইজ লেস দ্যান ইকুয়াল এফ প্রাইম, আবার এফ প্রাইম সমান হচ্ছে এফ ইন্টু এম, এটা আমরা দেখলাম। ওকে, সো মেনলি আমি দেখাচ্ছি হচ্ছে এইটা, যে এফ ইজ লেস দ্যান ইকুয়াল এফ প্রাইম, এইটুকু। এখন যদি এফ ইকুইলিব্রিয়ামের জন্য এফ ইজ গ্রেটার দ্যান এফ প্রাইম হয়, যদিও এটা কখনোই হওয়া সম্ভব না, মানে যদি আমরা ক্যালকুলেশন থেকে এরকম পাই তাহলে তখন আমরা মন্তব্য করতে পারি কোনো প্রকার সন্দেহ ছাড়াই যে ইকুইলিব্রিয়াম আসলে থাকবে না, ডাজ নট এক্সিস্ট। কারণ ইকুইলিব্রিয়ামের জন্য এফ যদি এফ প্রাইম থেকে বেশি হয়, এফ প্রাইম থেকে তো আর বেশি হওয়াটা সম্ভব না, তাই না? বারবারই বলছি আমি, ম্যাক্সিমামটাই হচ্ছে এফ প্রাইম। সো যেহেতু এফ প্রাইম থেকে বেশি হওয়াটা সম্ভব না, তাই এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবেও না। এবং যদি ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে কি হবে, অ্যাক্সিলারেটিং মোশন হবে, অর্থাৎ বস্তুটা আস্তে আস্তে কি হবে, ত্বরণে চলতে থাকবে আর কি, মানে অ্যাক্সিলারেশন প্রাপ্ত হবে, ঠিক আছে, গতি প্রাপ্ত হবে আর কি। এর একটা এক্সাম্পল আমরা এখন দেখবো এইটা। আরেকটা ইনফরমেশন হচ্ছে, তার আগে আমি বলি যে এফ ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার পেয়ার অফ ড্রাই সারফেসেস, মানে পেয়ার মানে কি, জোড়া, অর্থাৎ একটা নির্দিষ্ট জোড়া ড্রাই সারফেসের জন্য এফ সবসময় কনস্ট্যান্ট। আমরা যদি টেবিল পেজ নাম্বার 104 এ একটু দেখি ফেরিসের বইয়ের, দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে কোএফিসিয়েন্টস অফ ফ্রিকশনের মানগুলো দেওয়া আছে আর কি, ঠিক আছে? যেমন আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি, এখানে দুই রকম ফ্রিকশন আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। সো ধরো যে এখানে বলা আছে কি, যে কাস্ট আয়রন অন কাস্ট আয়রন, তার মানে
একটা কাস্ট আয়রনের উপর দিয়ে যখন অন্য একটা কাস্ট আয়রন চলতে চেষ্টা করে বা চলে, তখন সেই দুইটা সারফেসের মধ্যে স্ট্যাটিক মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.2। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন যত বেশি হবে কি তাদের মধ্যে ঘর্ষণও তত বেশি হবে। আচ্ছা, আর কাইনেটিক ফ্রিকশনটা একটু কম হয়, আমি আগেও বলছি স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন থেকে বেশি হয়। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো যে কাস্ট আয়রনের উপর দিয়ে কোনো একটা কাঠের তৈরি একটা বস্তু চলতে চেষ্টা করতেছে, মানে শুকনো একটা কাস্ট আয়রনের উপর দিয়ে একটা কাঠের তৈরি বস্তু চলতে চেষ্টা করতেছে, মানে উড। তাহলে উড এবং কাস্ট আয়রন এই দুইটা পদার্থের জন্য, এই এক জোড়া নির্দিষ্ট পদার্থের জন্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু নির্দিষ্ট 0.6, এটা পরীক্ষা নিরীক্ষা থেকে দেখা গিয়েছে। আবার কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কত? 0.33। এটা আমাদের আপাতত দরকার নাই, আমরা শুধুমাত্র এইটা দেখব। তাহলে সাপোজ এখন যদি আমি তোমাদের পরীক্ষাতে যদি আমি দেখা যাচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মান আমি সরাসরি দিলাম না, কিন্তু আমি এবার এইটা বলে দিলাম যে there is two surfaces, one is leather and another is wood। অর্থাৎ চামড়ার তৈরি একটা বস্তু, একটা সারফেস চলতে চেষ্টা করতেছে কাঠের তৈরি একটা সারফেসের উপর দিয়ে। যদি এটা আমি বলে দেই তাহলে তোমরা কিন্তু আসলে বুঝতে পারবো তখন যে এক্ষেত্রে এফ এর মান কত হবে? 0.4 হবে। ঠিক আছে? সো এক জোড়া নির্দিষ্ট সারফেসের জন্য আসলে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন সবসময় সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। একটা এক্সাম্পল দেখি এখন, যেখানে বলা হচ্ছে এ বডি এ, একটা বস্তু এ যার ওজন হচ্ছে 100 পাউন্ড, রেস্টস আপন এ 30 ডিগ্রি ইনক্লাইন্ড প্লেন। একটা 30 ডিগ্রি ইনক্লাইন্ড সমতলের উপরে এটা অবস্থান করে। রেস্ট আপন মানে হচ্ছে অবস্থান করা। if the coefficient of static friction is 0.4, এখানে f এর মান দেওয়া আছে 0.4, will the body be in equilibrium? will the body a be in equilibrium মানে এ বস্তুটা কি সাম্য অবস্থায় থাকবে, এটা জিজ্ঞাসা করা হচ্ছে। তার মানে এখন আমরা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে কোনো একটা বস্তু সাম্য অবস্থায় থাকে নাকি সেটা আসলে থাকে না, স্লাইড করে। ওকে, ফাইন। তো ঠিক আমরা আগের মতো এই বস্তুটার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম এবং এক্স এবং ওয়াই ডিরেকশনটাকে আমরা ধরলাম হচ্ছে সারফেস বরাবর ধরলাম এক্স, আর সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে ধরলাম ওয়াই। ওকে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির মধ্য দিয়ে এর ওজন কাজ করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এবং এইটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম। যেহেতু আমরা এই দুইটা ডিরেকশন নিয়ে কাজ করছি এক্স এবং ওয়াই, তাই আমরা এক্স এবং ওয়াই বরাবর দুইটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টসে এটাকে ভাগ করলাম। যেহেতু ওয়াই ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি, তাই যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেই বরাবর উপাংশ হচ্ছে কস থিটা, আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে না তার সেই বরাবর উপাংশ হচ্ছে সাইন থিটা। আচ্ছা, এরপর দেখো যে আমরা নরমাল ফোর্স এন দেখালাম, অর্থাৎ সারফেস রিয়াকশন। সারফেস রিয়াকশনটা কিন্তু সবসময় সারফেসের সঙ্গে লম্বভাবে থাকবে। সারফেসটা আছে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে আবার 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে এন। আচ্ছা, আর আমরা জ্যামিতির মাধ্যমে দেখাইতে পারি যে এই অ্যাঙ্গেলটা যা হয় এই অ্যাঙ্গেলটাও সেম হয়। এটা আমি একটু তাও আমি সংক্ষেপে বলতে চাচ্ছি। একটু একটা ব্যাপার খেয়াল করো যে এখানে এই দুইটা বস্তুর মধ্যে, সরি এই দুইটা সারফেসের মধ্যে অ্যাঙ্গেল কত? এই দুইটা রেখার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আবার দেখো এই দুইটা রেখার মধ্যেও অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এটা কিভাবে হচ্ছে দেখো, যে এইটার উপর লম্ব কোনটা? এই যে হরিজন্টাল যে সারফেস, এর উপর লম্ব হচ্ছে এইটা, আর এইটার উপর লম্ব কোনটা? এইটার উপর লম্ব হচ্ছে এইটা। তাহলে দুইটা বস্তুর নিজেদের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে তাদের দুইটার আবার মানে তাদের দুইজনের লম্বের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 30 ডিগ্রি তো হবে, তাই না? এটাই হচ্ছে মেন লজিক, যে এইটার লম্ব হচ্ছে এইটা ডাব্লু, আর এই সারফেসের সঙ্গে লম্ব হচ্ছে এই লাইনটা, তাহলে তাদের লম্বদ্বয়ের মধ্যে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। এখানে যা থাকবে এখানেও সেটাই হবে। তাহলে ওজন দেখালাম, সারফেস রিয়াকশন দেখালাম, এখন মেনলি দেখানো বাকি আছে ফ্রিকশন। দেখো যেহেতু ডাব্লু সাইন থিটা, অর্থাৎ এই দিকে ওজনটা কাজ করতেছে এবং বস্তুটাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে যাচ্ছে, তাই এই মোশনকে ঠেকানোর জন্য
ফ্রিকশন কাজ করবে ঠিক তার বিপরীত দিকে, এফ। ঠিক আছে, ওকে। সো ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ঠিক আগের মতো ড্র করলাম এবং আমরা এখন ধরে নিচ্ছি যে বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, সামেশন অফ এফ এক্স জিরো এবং এফ ওয়াই জিরো। ইট ইজ ভেরি ইজি। দেখো যে এক্স বরাবর সবগুলো ফোর্সের যোগফল জিরো, আর এক্স হচ্ছে এই যে এই ডিরেকশনটা। তো এই ডিরেকশন বরাবর দেখো ডাব্লিউ সাইন থিটা আছে। যেহেতু আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি তাই ডাব্লিউ সাইন থিটাকে আমরা প্লাস দিলাম আর এফটাকে দিলাম হচ্ছে মাইনাস। ওকে, তাহলে এফ সমান ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ এর মান বসাই দিলাম, অঙ্কে দেওয়াই আছে, থিটা এর মানও দেওয়া আছে 30। তাহলে আমরা পেয়ে গেলাম যে এফ হচ্ছে 50 পাউন্ড নিডেড ফর ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থায় থাকার জন্য এখানে 50 পাউন্ড ফ্রিকশনাল ফোর্স কাজ করতে হবে। দেখো এই অংশটুকু কিন্তু আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেখানেও করে আসছি, এতটুকু সেম কাজ। তো এখন আমরা যেটা অতিরিক্ত করব সেটা হচ্ছে আমরা এখন লিমিটিং ফ্রিকশনাল ফোর্সটা বের করব। ঠিক আছে, কারণ অঙ্কে দেখো জানতে চাওয়া হচ্ছে যে এই বস্তুটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে নাকি থাকবে না। সো এটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে আসলে এখানে কতটুকু সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স তৈরি হইতে পারে, এফ প্রাইমের মানটা আগে জানতে হবে। তখন আমরা কম্পেয়ার করলে বলতে পারবো যে সাম্য অবস্থায় থাকবে নাকি থাকবে না। সো তাহলে এখন আমরা বের করবো হচ্ছে এফ প্রাইম। আমরা একটু আগে ফর্মুলা দেখে আসলাম যে এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ ইন্টু এন। সো এখানে এফ এর মান অঙ্কে দেওয়া আছে, বসাই দিলাম, আর এন এর মানটা আমরা, ও আচ্ছা সরি, এন এর মান তো আসলে বের করা হয় নাই, আচ্ছা সরি, আমরা এক্স বরাবর সামেশন নিয়ে আমরা আগে প্রথমে বের করলাম হচ্ছে এফ। তাহলে এখন আমরা কি করবো, ওয়াই বরাবর সামেশন করব এবং আমরা উপরের ডিরেকশনটাকে ধরছি পজিটিভ। তোমরা কেউ চাইলে নিচেরটাকেও পজিটিভ ধরতে পারো, অর্থাৎ এই ডিরেকশনটাকে আমরা ধরছি পজিটিভ। তাহলে দেখো এই ডিরেকশন বরাবর কি কি আছে, এন আছে, তাহলে এন আছে পজিটিভ দিকে তাই প্লাস এন, আর এইটা আছে হচ্ছে নেগেটিভ দিকে তাই মাইনাস ডাব্লিউ কস থিটা, প্লাস এন মাইনাস ডাব্লিউ কস থিটা সমান 0। তাহলে এন সমান ডাব্লিউ কস থিটা এবং মান বসানোর পর এত। তাহলে এন এর মানটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ নরমাল ফোর্স বা সারফেস রিঅ্যাকশন। সো এখন আমরা লিমিটিং ফ্রিকশনাল ফোর্সটা বের করব। তাহলে ফর্মুলা জানাই আছে, এখন এফ এবং এন এর মানটা এখানে বসাই দাও। দেখো এফ এর মান যদি অঙ্কে দেওয়া না থাকে, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কের মান যদি দেওয়া না থাকে, তাহলে তোমরা সিম্পলি এটাকে অ্যাজিউম করে নিবা। তোমরা ধরে নিবা 0.3 বা 0.4 বা 0.2, অবশ্যই যেন একের নিচে হয়। যদি কোনো ভ্যালু অঙ্কে মিসিং থাকে তাহলে সেটাকে কিন্তু ধরে নিতে হয় আর কি। ওকে ফাইন, তাহলে আমরা পাইলাম এফ প্রাইম হচ্ছে এত পাউন্ড। তাহলে এখন আমরা আসো এই এফ এবং এফ প্রাইম এই দুটার মধ্যে আমরা একটু কম্প্যারিজন করি, তুলনা করি। তাহলে এখানে আমরা কি দেখলাম যে এই দুইটা সারফেসের মধ্যে সর্বোচ্চ কতটুকু ফ্রিকশনাল ফোর্স তৈরি হইতে পারে, মাত্র 34 পাউন্ড। কিন্তু এখানে ইকুইলিব্রিয়ামের জন্য দরকার তো 50 পাউন্ড, তাই না? কিন্তু সর্বোচ্চ তৈরি হতে পারে মাত্র 34 পাউন্ড। তাহলে কি এটা ইকুইলিব্রিয়ামে থাকা সম্ভব? কখনোই সম্ভব না, হুইচ ইজ নট পসিবল। যেহেতু এখানে এফ গ্রেটার দ্যান এফ প্রাইম, এটা কখনোই আসলে হওয়া সম্ভব না। তাই এই বস্তুটা কিন্তু ইকুইলিব্রিয়ামে কখনোই থাকবে না, উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম। আর ইকুইলিব্রিয়ামে না থাকলে কি হবে, বাট উইল মুভ ডাউন দ্য প্লেন, মানে সমতল বরাবর নিচের দিকে চলতে শুরু করবে। ওকে, এখন দেখো যদি এখানে আমরা এফ প্রাইম পাইতাম, কথার কথা সে ধরো যে 84, তাহলে আমরা কি বলতাম যে এফ ইজ লেস দ্যান এফ প্রাইম, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের জন্য দরকার 50 পাউন্ড, কিন্তু এখানে তৈরি হতে পারে তার থেকেও বেশি, ধরো যে 80 বা 84, তখন কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতো। কিন্তু এখন যেহেতু এফ গ্রেটার দ্যান এফ প্রাইম, অর্থাৎ এফ প্রাইম থেকে বেশি ফোর্স আমাদের দরকার, কিন্তু বেশি ফোর্স কখনো তৈরি হওয়াটা সম্ভব না এর থেকে বেশি, সো এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা কি এটা বুঝতে পেরেছো? কোথাও প্রবলেম থাকলে, কনফিউশন থাকলে বলতে পারো। তাহলে আমরা এই সেম আরেকটা অঙ্ক এখন দেখবো, ঠিক আছে?
এখানে বলা হচ্ছে ইফ এ ফোর্স কিউ ইজ অ্যাপ্লাইড টু দ্য ব্লক এ, যদি ব্লক এ এর উপরে একটা ফোর্স কিউ অ্যাপ্লাই করা হয় অ্যাক্টিং এট 45 ডিগ্রি উইথ দ্য সারফেস অফ দ্য প্লেন অ্যাজ শোন ইন ফিগার। দেখো এটা এই কোর্স ফিগারটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে আর কি। এখানে বলা হচ্ছে যে কিউ নামে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এই বস্তুটার উপরে, এটা হচ্ছে এ ব্লক। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আবার কার সঙ্গে? এই অ্যাঙ্গেলটা কিন্তু হরিজন্টালের সঙ্গে না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই সারফেসের সঙ্গে অ্যাঙ্গেল। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় যে সারফেসটা আছে তার সঙ্গে আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স আছে কিউ। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট শুড বি ইটস ভ্যালু, এটাই হচ্ছে কোশ্চেন। হোয়াট শুড বি ইটস ভ্যালু, ইটস মানে কিউ, তার মানে কিউ এর মান কত হওয়া উচিত? ইন অর্ডার দ্যাট, মানে যাতে করে the block should be in impending motion down the plane, যাতে করে এই ব্লকটা সমতল বরাবর নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে। আর আমরা একটু আগেই দেখে আসলাম যে হোয়াট ইজ ইম্পেন্ডিং মোশন। ইম্পেন্ডিং মোশন মানে হচ্ছে চলতে শুরু করার ঠিক আগের মুহূর্ত, আসন্ন গতিশীল অবস্থা। মানে এখন ইম্পেন্ডিং মোশন মানে কিন্তু সে এখনো স্থির অবস্থায় আছে, কিন্তু আর একটু ফোর্স বাড়ালেই সে গতিপ্রাপ্ত হবে। ঠিক আছে, ওকে। সো এখানে দেওয়া আছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের মানও দেওয়া আছে 0.4। যদি দেওয়া না থাকে তোমরা তো অ্যাজিউম করে নিবা। তাহলে এখানে দেখো, এখানে আরেকটা নতুন একটা ফোর্স যোগ হয়েছে কিউ, এবং জানতে চাওয়া হচ্ছে যে এই কিউ এর মানটা আসলে কত হবে যাতে করে এই বস্তুটা এই সারফেস বরাবর নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন ধরো যে আমি কথার কথা উদাহরণ দিচ্ছি, ধরো যে আমরা পাইলাম যে কিউ ইজ ইকুয়াল টু 100 পাউন্ড। কিউ এর মান হচ্ছে 100 পাউন্ড। তার মানে কি, যদি আমরা 100 পাউন্ড ফোর্স দিয়ে এই ব্লকটাকে এইদিকে টেনে ধরি তাহলে কি বস্তুটা স্থির থাকবে। কিন্তু যখনই আমরা 100 পাউন্ড থেকে আর একটু কম ফোর্স অ্যাপ্লাই করব, যদি 99.5 পাউন্ড আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বস্তুটা স্থির থাকবে না, এটা নিচের দিকে চলতে শুরু করবে। ইম্পেন্ডিং মোশন ডাউন দ্য প্লেন মানে নিচের দিকে চলতে আরম্ভ করবে। বা ধরো যে যদি আমরা কিউ এর মান সে কথার কথা 50 পাউন্ড পাই, তাহলে আমরা কি বলতে পারি যে যদি 49.9 পাউন্ডও এখানে অ্যাপ্লাই করা হয় তাও কিন্তু বস্তুটা আর এখানে থাকবে না, এটা নিচের দিকে চলতে আরম্ভ করবে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা একটু দেখি, আমরা প্রথমে এখন ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব। ঠিক আছে, সো ফ্রি বডি ডায়াগ্রামে আমরা আগের মতো ওজন দেখালাম, তারপরে হচ্ছে নর্মাল ফোর্স এম দেখালাম, তারপরে হচ্ছে দেখো কিউ দেখালাম। দেখো কিউ এর দুটো উপাংশ থাকবে স্বাভাবিকভাবেই, একটা উপাংশ হবে হচ্ছে বাম দিকে আর একটা উপাংশ হবে উপরের দিকে। মানে কিউ এর একটা উপাংশ থাকবে হচ্ছে সারফেস বরাবর আর একটা উপাংশ থাকবে সারফেসের সঙ্গে লম্ব দিকে। ঠিক আছে, সো তাহলে কিউ দেখালাম, তারপরে ডাব্লু মানে ওজন দেখালাম, তারপরে নর্মাল ফোর্স এম দেখালাম, বাকি আছে হচ্ছে এফ প্রাইম দেখানো। এখানে কিন্তু একটু বোঝার আছে যে এফ প্রাইমটা আসলে কোন দিকে হবে, এটা কি সারফেস বরাবর নিচের দিকে হবে নাকি এটা উপরের দিকে হবে, এটা কিন্তু বুঝতে হবে এখানে। কারণ দেখো এই ফিগারটা যদি ভালো করে খেয়াল করি আমরা, তাহলে এখানে কিন্তু আসলে দুইটা ডিরেকশনে কিন্তু ফোর্স আছে। এখানে এই পাশেও ফোর্স আছে, এখানে এই পাশেও ফোর্স আছে, আবার এই দিকেও ফোর্স আছে। ঠিক আছে, আচ্ছা তো এখানে আসলে এফ প্রাইমটা কাজ করবে কোন দিকে, তাই না? এটাই হচ্ছে কোশ্চেন। সো এখন একটা জিনিস দেখো তোমরা, যে এখানে অঙ্কে কিন্তু একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে কিউ এর মান কত হওয়া উচিত যাতে করে এই বস্তুটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে। কোন দিকে? প্লেন বরাবর নিচের দিকে। যদি নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে তাহলে এফ প্রাইম কাজ করবে ঠিক তার বিপরীত দিকে। কোনো একটা বস্তু যেই দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে ফ্রিকশনাল ফোর্স কাজ করে ঠিক তার
অপোজিট ডিরেকশনে, না বিপরীত দিকে। ক্লিয়ার? যেমন আমি যদি দেখাই, যে ধরো যে এখানে একটা বস্তু আছে এবং আমরা বল অ্যাপ্লাই করছি, দেখা যাচ্ছে 2 পাউন্ড 4 পাউন্ড যেভাবে আমরা ফোর্স বাড়াতেই থাকছি। সো 10 পাউন্ড পর্যন্ত দেখা যাচ্ছে কোনো মোশন হচ্ছে না, তার মানে ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে এইদিকে। এখন আমি যে উদাহরণটা দিছিলাম যে যদি আমরা 10.1 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করি, তখন কিন্তু বস্তুটা চলতে আরম্ভ করতেছে। তার মানে যখন আমরা আসলে 10 পাউন্ড অ্যাপ্লাই করছিলাম, 10 পাউন্ড, তখন হচ্ছে বস্তুটা ইমপেন্ডিং মোশনে ছিল, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকশনাল ফোর্স এর উপরে কাজ করতেছিল 10 পাউন্ড বা 10 নিউটন। সো এখন দেখো যে এখানে আমরা যেই দিকে বল অ্যাপ্লাই করছি, তার মানে কি বস্তুটা এই দিকে অবশ্যই ইমপেন্ডিং মোশনে ছিল, তাই না, বা থাকবে। মানে বল যেদিকে অ্যাপ্লাই করা হবে বস্তুটা তো সেই দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে বা আসন্ন গতিতে থাকবে, তাই না? আর যেই দিকে আসন্ন গতিতে থাকবে ঠিক তার বিপরীত দিকে হচ্ছে এফ প্রাইম কাজ করবে। ঠিক আছে? তো এখানে তোমাদেরকে অঙ্কে বলেই দিচ্ছে যে এই যে এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটা হচ্ছে এই সারফেস বরাবর নিচের দিকে ইমপেন্ডিং মোশনে থাকবে, নিচের দিকে। তাই এখানে এফ প্রাইম কাজ করবে ঠিক তার উল্টা, অর্থাৎ সারফেস বরাবর উপরের দিকে। এটা কি তোমরা বুঝছো? আচ্ছা, আমি যেখানে ছিলাম, সো ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা কমপ্লিট করলাম। এখন তাহলে আমরা ঠিক আগের মতোই ধরে নিব যে এই বস্তুটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে সামেশন অফ এফ ওয়াই সমান 0 এবং সামেশন অফ এফ এক্স সমান 0। তাহলে এফ ওয়াই প্রথমে আমরা এই সমীকরণটাকে অ্যাপ্লাই করি, দেখা যাক কি হয়। সো ওয়াই হচ্ছে এইটা এবং এই ডিরেকশনটাকে আমরা ধরছি পজিটিভ, তাই এন, এনটা হচ্ছে প্লাস প্লাস এন, আর 100 cos 30 এটা হচ্ছে নিচের দিকে আছে তাই নেগেটিভ। আর আরেকটা হচ্ছে যে কিউ সাইন 45 এটা হচ্ছে উপরের দিকে আছে তাই এটা পজিটিভ। এই যে দেখো আর কিন্তু কোনো ফোর্স নাই তাই এটা 0। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এরপর সামেশন অফ এফ এক্স সমান 0, এক্স বরাবর কি কি আছে। সো এই ডিরেকশনটাকে যেহেতু আমরা পজিটিভ ধরছি, তাহলে দেখো 100 ইন্টু সাইন 30 এটা হচ্ছে প্লাস, তারপরে কিউ কস 45 এটা হচ্ছে মাইনাস, আর এফ প্রাইমটাও কিন্তু মাইনাস। এই যে আমরা এখানে দেখিয়েছি। সো নাম্বার 2। সো এখন আমরা একটু সমীকরণ দুটাকে সমাধান করার জন্য আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব, অর্থাৎ নাম্বার 1 ইকুয়েশনটাকে আমরা এফ দ্বারা গুণ দিব। এফ মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে? এফ দ্বারা আমরা গুণ দিব, মানে ইকুয়েশন 1 এর প্রত্যেকটা টার্মকে আমরা এফ দ্বারা গুণ করব, মাল্টিপ্লাই করব। স্যার সো কারণটা কি? আচ্ছা, কারণটা বুঝতে পারবো এখনই, দেখো। সো এফ দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এফ ইন্টু এন মাইনাস এফ ইন্টু এইটা প্লাস এফ ইন্টু এইটা সমান 0, কারণ এফ কে 0 দ্বারা গুণ করলে 0ই থাকে। সো দেখো যে আমরা কি পাইলাম, এইটা পাইলাম মাল্টিপ্লাই করে। মাল্টিপ্লাই করলাম এর কারণটা হচ্ছে যে এখন আমরা খুব সহজেই এফ ইন্টু এন সমান লিখতে পারবো হচ্ছে এফ প্রাইম, ঠিক আছে? লিমিটিং ফ্রিকশনাল ফোর্স সমান কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন্টু নর্মাল ফোর্স, এটা আমরা আগেও দেখে আসছি। সো এখন আমরা এইটা সমান এফ প্রাইম লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর এফ এর মান তো জানা আছে, সো মাল্টিপ্লাই করলে যে নতুন কোনো অজানা জিনিস যুক্ত হচ্ছে তাও কিন্তু না। ওকে, ফাইন। তো আমরা এটা লিখলাম এবং আমরা ইকুয়েশন নাম্বার 3 দিলাম। এবং আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখন তোমরা বুঝতে পারবো যে দেখো ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 যদি আমরা এই দুটো ইকুয়েশন একসঙ্গে খেয়াল করি, দেখো এই দুটো ইকুয়েশনের বাম পক্ষে আছে হচ্ছে এফ প্রাইম, দুইটারই সেম, বাম পক্ষে আছে এফ প্রাইম। তার মানে কি ডান পক্ষে যে দুইটা আছে এই দুইটা একে অপরের সমান হবে, অর্থাৎ এ সমান বি আবার এ সমান সি। তার মানে কি বি সমান সি, এইটাও এফ প্রাইমের সমান আবার এইটাও এফ প্রাইমের সমান, তার মানে এই দুইটা পরস্পর সমান। তাহলে 1 এবং 3 থেকে আমরা লিখতে পারি এইটা। তাহলে এই দুইটাকে পরস্পর সমান দেখানোর পরে দেখো আর কিন্তু এখানে কোনো ডিফিকাল্টি নাই, এখানে এফ এর মান আমাদের জানাই আছে বা অঙ্কে দেওয়াই আছে, আর কিউ তো আমাদের বের করতে হবে। সো একটা ইকুয়েশন আননোন হচ্ছে একটা কিউ, এই যে কিউ।
সো আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কিউ এর মানটা বের করে আনতে পারবো। কিউ এর মানটা হচ্ছে 36.2 পাউন্ড আসছে আর কি, ঠিক আছে। অর্থাৎ এখানে 36.2 পাউন্ড। যদি আমরা এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 36.2 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই বস্তুটা নিচের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে বা আসন্ন গতিতে থাকবে। অর্থাৎ যখনই আমরা 36.2 পাউন্ড থেকে একটু ফোর্সটা কমাই দিব, মানে 36 করে ফেলবো, তখনই কিন্তু এইটা নিচের দিকে চলতে শুরু করবে। যেহেতু দুইটা মানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে যেই দিকে সেইটা, এবং হচ্ছে ইম্পেন্ডিং মোশনে আছে যেই দিকে, এই দুটো ডিরেকশন যেহেতু অপোজিট, সেই কারণে কিন্তু এরকম বলছি আমি যে যদি একটা ফোর্সকে আমরা কমাই দেই তখন কিন্তু আর একদিকে মুভমেন্ট আরম্ভ হবে। যদি এমন হতো, সে কথার কথা, যে যদি জিজ্ঞাসা করা হইতো যে কিউ এর মান কত হবে যদি এই বস্তুটা উপরের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকে, মানে নিচের দিকে না, উপরের দিকে। যদি বস্তুটা উপরের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকতো তখন কিন্তু আমরা মন্তব্যটা একটু অন্যভাবে করতাম। দ্যাট মিনস কিউ এর মান কত পেয়েছি, 36। সেক্ষেত্রে আমরা কি বলতাম যে হ্যাঁ ঠিক আছে, 36 পাউন্ড থেকে আর একটু বেশি ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তখন বস্তুটা উপরের দিকে চলতে আরম্ভ করবে। এবং ঠিক এরকম একটা প্রবলেম তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে সেম প্রবলেম, শুধুমাত্র পরিবর্তনটা হবে হচ্ছে ইম্পেন্ডিং মোশন আপ দ্য প্লেন, কিউ এর মান কত। ঠিক আছে, সেম প্রবলেম, এখানে এই লেখাগুলো সেম থাকবে, শুধু পরিবর্তন হবে একটা জায়গাতে, যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ কিউ ইন অর্ডার দ্যাট দ্য ব্লক শুড বি ইন ইম্পেন্ডিং মোশন আপ দ্য প্লেন। এফ এর মানও সেম, অর্থাৎ কিউ এর মান কত হইলে এই বস্তুটা, এই ব্লকটা উপরের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকবে, মানে এই প্লেন বা এই সারফেস বরাবর, এই সমতল বরাবর উপরের দিকে ইম্পেন্ডিং মোশনে থাকতে হলে কিউ এর মান কত হইতে হবে। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, অঙ্কটা তোমরা একইভাবে করবা, শুধুমাত্র পরিবর্তনটা হবে হচ্ছে এফ প্রাইমে। অর্থাৎ আমরা কি জানি যে ইম্পেন্ডিং মোশন মানেই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে সর্বোচ্চ পরিমাণ এফ প্রাইম, এইটা কোনো সমস্যা না। পরিবর্তনটা হবে হচ্ছে এর দিকে, অর্থাৎ এতক্ষণ এই অঙ্কে ছিল হচ্ছে ইম্পেন্ডিং মোশন ছিল নিচের দিকে, তাই এফ প্রাইম ছিল উপরের দিকে, আর এখন হচ্ছে এখানে বলেই দেওয়া হচ্ছে যে ইম্পেন্ডিং মোশনটা হচ্ছে উপরের দিকে, তাই এফ প্রাইমটা কাজ করবে নিচের দিকে। ঠিক আছে, ব্যাস এতটুকুই শুধু পরিবর্তন, আর সব জায়গায় সেম। অর্থাৎ এখানে যেহেতু সমতল বরাবর উপরের দিকে ইম্পেন্ডিং মোশন আছে, তাই সেই উপরের দিকের ইম্পেন্ডিং মোশনকে ঠেকানোর জন্য, রেজিস্ট করার জন্য ফ্রিকশনাল ফোর্স এফ প্রাইম কাজ করবে বিপরীত দিকে, অর্থাৎ নিচের দিকে, সারফেস বরাবর নিচের দিকে, এবং এর মানটা আসবে হচ্ছে 85.6। এটা তোমরা সেম নিয়মে করবা এবং অ্যান্সারটা মিলাবা। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই স্যার।